বিশ্বে না হোক, বাংলাদেশের জন্য তো এই ব্যক্তি সর্বকালের সেরাদেরই একজন, প্রকৃত মহানায়ক। প্রেক্ষাপটের বিচারে হলেও পেলে ম্যারাডোনাদের চাইতে আমাদের মোহাম্মদ রফিকের স্ট্রাগলটা কম কিসের। বাবা মরা যৌথ পরিবার, বুড়িগঙ্গার তীরের জিঞ্জিরার ঘিঞ্জি বস্তিতে এরকম অসংখ্য শিশু কিশোর তরুণের জীবন তো অকালেই ঝরে যায়, এটা খুবই স্বাভাবিক ধরা হয়। কিন্তু রফিক ছিলেন মুক্তিযোদ্ধা বাবার সন্তান, তার ধমনীতে শহীদের রক্ত। তিনি ঠিক করলেন লড়াই করেই বাঁচবেন। বাবা দেশের জন্য লড়াই করেছিলেন, রফিক করবেন খেলার মাঠে। হতদরিদ্র পরিবারের শত বাধা, দায়িত্ববোধের বেড়াজাল ভেঙে তাই ফেরিতে করে পালিয়ে আসতেন ঢাকায় ক্রিকেট খেলতে। রোজ রোজ নদীর ঘাটে তার গরু চড়ত, তিনি চড়তেন তার স্বপ্নের সওয়ারি। স্বপ্ন যে দেখতে শেখে তাকে তো আর আটকে রাখা যায় না। দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, ঢাকার ক্রিকেট হয়ে রফিকের স্বপ্ন শেষ হয়ে জাতীয় দলে এসেই বাঁহাতি পেসার থেকে স্পিনার হয়েছিলেন বহু আগেই। ক্রিকেটের রফিক থেকে ব্যক্তি রফিককে আলাদা করা আসলেও কঠিন। লড়াই করাটা তার ধমনীতে। বস্তির ওই কঠিন পরিবেশে থেকেই তো লড়াইটা শিখে এসেছিলেন। অত শিক্ষা দীক্ষা, টেকনিক্যাল মারপ্যাচে তার মাথা নেই। তার সাফ কথা, মাঠে ক্রিকেট খেলতে হবে নিজেকে উজাড় করে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, যখন যে দায়িত্ব আসবে সেখানেই ভালো না করতে পারলে তুমি কিসের ক্রিকেটার। সারা জীবন এই আদর্শের সুষ্ঠু প্রয়োগ মাঠে করে গেছেন রফিক, একেবারে হাতে কলমে। বল হাতে চরম কিপটে, ধারাবাহিক উইকেট টেকার, স্পিন টার্ন আর্ম বলের জাদু। ব্যাট হাতে অর্ডারের যেখানেই নামানো হয় সেখানেই বিস্ফোরক ব্যাটিং আর গা উজাড় করা ফিল্ডিং। 94 সালে সেই সার্ক টুর্নামেন্টে 25 রানে 3 উইকেট নিয়ে শুরু। এরপর 2008 সাল পর্যন্ত 14 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রতিটি ম্যাচেই রফিককে ব্যাটে বলে ফিল্ডিংয়ে নিজেকে উজাড় করে দিতে দেখেননি এমনটা মানুষ বলতে পারবে না। হতাশার অন্ধকার দিনগুলোতে মাঠে এক রফিকের উপস্থিতি কত আশা জাগাতো তা অগ্রজরা সবচেয়ে ভালো বলতে পারবেন। ভারতের বিপক্ষে অভিষেকে সচিনের উইকেট, সচিনের ড্রেসিং রুমে সবাইকে সেই সাবধান বাণী, রফিক আর্মবলটা খুবই ভালো দেয়, সবাই ওকে সোজা ব্যাটে খেলবে। এরপর 1997 সালের আইসিসি ট্রফিতে 19 উইকেট, ফাইনালে ওপেনিংয়ে 26 রানের ঝড়, কেনিয়ার বিপক্ষে 1998 77 রান আর 3 উইকেটের সেই ক্লিন সুইপ, সবই তো ইতিহাসের অংশ এখন। আমরা অনুজরাও দেখেছি, অধারাবাহিকতার দিনগুলোতে রফিকের বোলিংই ছিল আমাদের একমাত্র ধারাবাহিকতা। রফিকের ব্যাটেই হতো বেশিরভাগ লজ্জা ঢাকার চেষ্টা। তার বল দেখেই একমাত্র মনে হতো ইন্টারন্যাশনাল কোনো স্পিনার বল করছে। তার বল পড়তেই বাঘা বাঘা ব্যাটসম্যানরা ধাঁধায় পড়তেন, কারণ তিনিও ব্যাটসম্যানদের নিয়ে বিস্তর গবেষণা করেই বল করতেন। 2007 বিশ্বকাপে ভারতকে মাঝের ওভারগুলোয় বাদর নাচ নাচিয়েছেন তার নিজের চোখে দেখা রাহুল দ্রাবিড়ের মতো টেকনিক্যাল কারেক্ট ব্যাটসম্যান ফ্লিক করতে গিয়ে বল চোখে দেখলেন না। ইউটিউবে ম্যাথু হেইডেনকে 2003 সালে করা আরেকটি ডেলিভারি দেখেছিলাম। শর্ট লেংথের বলটা যেভাবে লাফিয়ে ওঠে ভিতরের দিকে ঘুরল, বুঝতেই পারেননি হেইডেন। বাংলাদেশের বাঁহাতি স্পিনাররা টার্ন করাইতে পারে না। এখনকার চরম সত্যটায় রফিক ভক্তরা বোধহয় সবচেয়ে বেশি আফসোস করেন। রফিকেও টার্নের কথা ভুলেই যান যে তারা টেস্টে 100 এবং ওয়ানডেতে 125 উইকেট নিয়েছিলেন। ওয়ানডেটা বলা যায় না, তবে টেস্টে সহজেই দ্বিগুণের বেশি সংখ্যক উইকেট নিতে পারতেন রফিক। কিন্তু টেস্টে তখন আমরা বোলিং করতামই তো এক ইনিংস। চতুর্থ আর পঞ্চম দিন টেস্ট ক্রিকেট হয়ে যায় স্পিনারদের লীলাভূমি। রফিককে আমরা কয়টি টেস্টে চতুর্থ ও পঞ্চম দিন এনে দিতে পেরেছিলাম? মুকুট অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। জিঞ্জিরার বস্তি থেকে দেশসেরা ক্রিকেটার তিনি কিভাবে হয়েছিলেন সেটার চেয়েও বড় রূপকথা হলো যখন অর্জন, সম্মান, ধন সম্পদ তার দুই পায়ে লোটাচ্ছে, তখনও তিনি কি পরিমাণ মাটির মানুষ ছিলেন তা বোথ অনফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড। প্রতিটা উইকেট নেয়ার পর তার সরল হাসি কোনো প্রকার ভালগারিজমে না গিয়ে স্রেফ নিখাত শিশুদের উল্লাস জানাতো যে তিনি কতটা পরিষ্কার মনের। ক্রিকেট মাঠের ক্রিকেটাররা মাঠের বাইরের মানুষ হয়ে উঠতে পারেন কমে, কিন্তু রফিক যেন মাঠের বাইরেও পুরান ঢাকার সেই রফিক। আঞ্চলিক ভাষায় সবার সাথে কথা বলা, হাসি মুখে চলা, যাকে যতটা পারেন দিয়ে সাহায্য করা। সারা জীবন চেয়েছেন তার এলাকার মানুষদের উন্নতি।